কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পরে না চোখেতে পলক, আর আসে না কথা মুখে। তার চলে যাওয়া, ফিরে একটু দেখা, এই বুকেতে ঝড় তুলে যায়। যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়। যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়। সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। যার ছবি এই মনে কে যায়। আমি তোমাকে কিনছি পুরো 1 মাসের জন্য। আজ থেকে পুরো 1 মাস তুমি শুধু আমার বিছানায় থাকবে। এই 1 মাসে তোমাকে শুধু আমাকে খুশি করতে হবে। এই সময়ের মধ্যে অন্য কারো দিকে তাকাতেও পারবে না তুমি। তাই আমি যা বলবো চুপচাপ শুনবে। আরমান শাহরিয়ার মায়ের কানের কাছে এসে খুব লোভনীয় কণ্ঠে কথাগুলো বললেন, যার কারণে মায়ের লোমকূপ দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ আগে একটা বড় ঘরে একটা সিঙ্গেল সোফায় একজন হ্যান্ডসাম ব্যক্তি বসে আছে, আর তার সামনে অনেকগুলো মেয়ে একটা লাইন করে দাঁড়িয়ে আছে। সব মেয়েই একে অপরের থেকে অনেক বেশি সুন্দরী। তাদের মুখে লেগে আছে খুব লোভনীয় হাসি। এখানে তাদেরকে চোখের সামনে বসে থাকা একজন বিশেষ ব্যক্তির সামনে হাজির করা হয়েছে। তিনি দেখতে খুবই সুদর্শন এবং শহরের একজন বড় ব্যবসায়ী। পুরো শহরে এই লোকটির অনেক মর্যাদা আছে। তার নাম আরমান শাহরিয়ার। 18 বছরের একজন খুব সুদর্শন যুবক। তার চেহারা এবং তার পেশিবহুল শরীর এমন ছিল যে সে যে কোনো মেয়েকে তার প্রেমে পড়তে বাধ্য করবে। কিন্তু আরমান শাহরিয়ার প্রেম শব্দটি পছন্দ করেন না। সে তার জীবনের প্রতিটি সম্পর্ককে কেবল নিজের মতলবের জন্য বানিয়েছে। আর ভালোবাসা কি, কেমন তার অনুভূতি, সে বিষয়ে তার কোনো ধারণা ছিল না। আরমান শুধু মনে করে যে আবেগ অনুভূতি শুধুমাত্র একজন ব্যক্তিকে অসহায় করে তোলে। তাই তার কাছে অনুভূতি, আবেগ এসবের কোনো মূল্য ছিল না। যদি কোনো কিছুর মূল্য থাকে তাহলে তা হলো সম্পদ, খ্যাতি, মর্যাদা এবং তার নিজস্ব মনোভাব। আরমান শাহরিয়ার তার ঠান্ডা চোখে দূরে থেকে মেয়েদের স্ক্যান করছিল, আর পাশে বসে তার নতুন ব্যবসায়িক অংশীদার আরমানকে বলছে, এরা আমাদের ক্লাবের কিছু সুন্দরী নৃত্যশিল্পী। আপনি আজ রাতে বিনোদনের জন্য তাদের মধ্য থেকে যে কোনো একজনকে বেছে নিতে পারেন। আমাদের নতুন ব্যবসায়িক চুক্তির জন্য এটি আমার পক্ষ থেকে একটি ছোট্ট উপহার। লোকটির ঠোঁটে ছিল নির্লজ্জ হাসি। আরমান শাহরিয়ার হাতে ওয়াইনের গ্লাস ধরে ওই সব মেয়ের দিকে তাকায়। সব মেয়ে খুব ভালোভাবে তৈরি হয়ে এসেছিল। যখনই তারা জানতে পারল যে তারা মিস্টার আরমান শাহরিয়ারের সামনে হাজির হতে চলেছে, প্রত্যেক মেয়ের চোখেই একটা আলাদা উত্তেজনা আর নার্ভাসনেস ছিল। প্রতিটি মেয়েই চায় সে যেন শুধু তাকে নিতে চায়। এই সমস্ত মেয়েরা আরমান শাহরিয়ারের জন্য পাগল ছিল। সবাই শুধু মনে মনে দোয়া করছিল যে আরমান শাহরিয়ার যেন তাকে লক্ষ্য করে। প্রতিটি মেয়ে তার মুখে একটি প্রলোভন সুলভ হাসি দিয়ে আরমানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল। আরমান সবার দিকে তাকায়, কিন্তু তার মুখে কোনো বিশেষ ভাব নেই, যেন এইসব মেয়ের প্রতি তার কোনো আগ্রহ নেই। সে তার ওয়াইনের গ্লাস থেকে একটা চুমুক নিয়ে বলে, ননসেন্স, সবই ফালতু। যদি নতুন কিছু থাকে তাহলে দেখাও। এরকম পুরনো এবং ইউজ করা জিনিসগুলিতে আমার কোনো আগ্রহ নেই। আরমানের এমন উদাসীন উত্তর শুনে সমস্ত মেয়েরা একেবারে আঁতকে ওঠে। আরমান শাহরিয়ার সত্যি একজন পাথর হৃদয় ব্যক্তি।
যে তিনি যা চান তা পেতে যে কোনো প্রান্তে যেতে পারেন, কিন্তু এত সহজে তার চোখে কোনো কিছুই ভালো লাগে না। তিনি খুব নির্বাচনী ব্যক্তি এবং তার পছন্দগুলিও খুব বিরল। আরমানের কথা শুনে পাশে বসা লোকটি তৎক্ষণাৎ বলল, আরে তুমি চিন্তা করো না, আমরা আমাদের ক্লাবের সবচেয়ে তাজা এবং অস্পৃশিত মেয়ে তোমার সামনে তুলে ধরছি। এইসব বলে লোকটি ওই সব মেয়েগুলোকে ওখান থেকে চলে যাওয়ার জন্য ইশারা দেয়। সেই সব মেয়েরা হতাশা আর মুখে বিষাদ নিয়ে সেখান থেকে চলে যায়। তখন লোকটি তার এক গার্ডকে বলে, যেসব নতুন মেয়ে ক্লাবে প্রবেশ করছে তাদের 5 মিনিটের মধ্যে হাজির করো। ওই গার্ড মাথা নেড়ে সাথে সাথে সেখান থেকে চলে যায়। একটা ঘরে অনেক মেয়ে রেডি হচ্ছিল। তখন ওখানে একজন গার্ড এসে বলে, আরে চলো, এবার তোমাদের পালা। আজ তোমরা যার সামনে যাচ্ছ সে ওই শহরের একজন বড় ব্যবসায়ী। তাকে মুগ্ধ করলেই জীবন সেট হয়ে যাবে। তার নাম আরমান শাহরিয়ার। তুমি মনে রাখবে, তাকে মুগ্ধ করা এত সহজ নয়। আরমান শাহরিয়ার নামটা শুনে সব মেয়েদের চোখ জ্বলে উঠল, কিন্তু ওখানে থাকা একটি মেয়ের চোখ বড় বড় হয়ে গেল। সে মেয়েটা বাকি সব মেয়েগুলোর থেকে এক কোণে দাঁড়িয়ে আছে। মেয়েটা অবাক হয়ে গেল, এই নামটা সে কখনো আশা করেনি। কিছুক্ষণ পর কিছু নতুন মেয়ে রুমে প্রবেশ করে। সেই নতুন মেয়েদের মধ্যে আরমানের চোখ পড়তেই তার চোখ যায় একটা বিশেষ মেয়ের দিকে। লাল রঙের গাউন পরা একটি খুব সুন্দরী মেয়ে সেই মেয়েদের মধ্যে দাঁড়িয়েছিল। তার মুখে শূন্য অভিব্যক্তি। মেয়েটিকে দেখে আরমান ভ্রু কুঁচকে নেয়। ওই মেয়েটি আর কেউ নয়, মায়া তালুকদার। মায়া হলো আরমানের প্রাক্তন স্ত্রী। দুনিয়ার কেউ এ বিষয়ে জানে না, নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া। আরমান মায়াকে ডিভোর্স দিয়েছিল কারণ মায়ের সাথে তার বিয়ে হয়েছিল তার ইচ্ছার বিরুদ্ধে। আরমান মায়াকে ওখানে দেখে বেশ অবাক হয়ে যায়। আরমানের সামনে বসা লোকটি আরমানের উদ্দেশ্যে বলে, এরা আমাদের ক্লাবের একদম তাজা তাজা মাল। এরা আজকেই জয়েন করেছে এই কাজে। এটা ওদের সৌভাগ্য যে আপনার মতো একজন সাধারণ ব্যক্তির দ্বারা তারা তাদের ক্যারিয়ার শুরু করতে চলেছে। এই কথার কোনো উত্তর আরমান দেয় না, কারণ তার চোখ তো এক জায়গাতেই আটকে আছে। সব মেয়েরা এসে আরমানের সামনে লাইন দিয়ে দাঁড়ায়। মাথা নিচু করে দাঁড়িয়েছিল মায়া। আরমানের দিকে সে একবারও তাকায়নি। আরমান উঠে দাঁড়ায়, ওয়াইনের গ্লাস টেবিলে রেখে সে মেয়েদের কাছে যায়। সোফায় বসা লোকটি খুশি হয়ে ভাবছিল যে আরমান এই মেয়েদের প্রতি আগ্রহ দেখাচ্ছে। আরমান সে মেয়েদের চারদিক থেকে দেখছিল, কিন্তু বাস্তবে তার চোখ ছিল কেবল মায়ের দিকে। প্রতিটি মেয়ে তাদের স্টাইল, কাতিলানা হাসি এবং আবেদনময়ী শরীর দিয়ে আরমানকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছিল, তাকে ছুঁয়ে তাকে প্ররোচিত করছিল। কিন্তু আরমানের ওখানকার কোনো মেয়ের প্রতি আগ্রহ ছিল না। সে শুধু মায়ের দিকে মনোযোগ দিয়ে তাকিয়েছিল। ওকে দেখেই মনে হচ্ছে অন্য মেয়েদের থেকে একদম আলাদা। খুব স্বাভাবিকভাবে এক জায়গায় দাঁড়িয়েছিল। এখনো পর্যন্ত একবারও চোখ তুলে তাকায়নি, যেন সে তার প্রতি মোটেই আগ্রহ দেখাচ্ছে না। মায়া আরমানকে গুরুত্ব দিচ্ছে না, তার দিকেও তাকাচ্ছে না। এ বিষয়টা আরমানকে আরও রাগিয়ে দিচ্ছিল। আরমান মায়ের সামনে গিয়ে ওর হাত ধরে লাইন থেকে টেনে নেয় এবং তার অন্য হাত দিয়ে মায়ের কোমর শক্ত করে ধরে রাখে। মায়া আরমানের বুকের উপর হুমড়ি খেয়ে পড়ে এবং শক্ত করে আরমানের শার্ট আঁকড়ে ধরে, কিন্তু তখনও আরমানের দিকে তাকাচ্ছিল না। আরমান মুখে বাঁকা হাসি নিয়ে বলে, আমি শুধু একে চাই। আরমানের উত্তর শুনে লোকটা খুশি হয়ে যায়, কিন্তু অন্য সব মেয়েরা হতবাক হয়ে যায়। এই সাধারণ মেয়েটির মধ্যে এমন কি ছিল যে আরমান তার জন্য সেই সব সেক্সি হট মেয়েদের উপেক্ষা করলো। আরমানের শেষ পর্যন্ত কাউকে পছন্দ হয়েছে দেখে লোকটি খুব খুশি হয়ে যায়। উনি বলেন, অবশ্যই মিস্টার আরমান, আপনার পছন্দের দাম আছে বলতে হবে। ও সাধারণ হলেও সব মেয়েদের থেকে সুন্দরী। ও এইমাত্র যোগ দিয়েছে এই কাজে। আপনি যে মেয়েটির গায়ে হাত দিয়েছেন এই মেয়েটি আপনার সেবায় উপস্থিত থাকবে। ও আজ রাতে আপনাকে বিনোদন দেবে। আরমান খুব মনোযোগ দিয়ে মায়ের দিকে তাকায়।
1 বছরে দীর্ঘ দাম্পত্য জীবনে এই প্রথম সে মায়াকে এত কাছ থেকে সামনাসামনি দেখেছে। নইলে বিয়ের পর সে না মায়াকে তার বাড়িতে থাকতে দিয়েছে আর না কখনো তার সামনে আসার অধিকার দিয়েছে। বিয়ের পরও মায়া তার বাবার বাড়িতে থাকতো। আরমান এবং মায়ের পরিবার ছাড়া পৃথিবীর আর কেউ তাদের বিয়ের কথা জানতো না। আরমান মায়াকে খুব ঘৃণা করত। সে কখনো মায়ের মুখও দেখতে চায়নি নিজে থেকে। মায়া বিয়ের পর 1 বছর তার বাবার বাড়িতে থাকে এবং একদিন আরমান তার বাড়িতে ডিভোর্সের কাগজও পাঠায়। কখন তাদের সম্পর্ক শুরু হয়েছিল এবং কখন শেষ হয়েছিল কেউ সে সম্পর্কে কোনো খবর পায়নি। আরমান তাদের সবাইকে রুম থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়, কারণ তার এখন আর সহ্য হচ্ছিল না। তার চোখ তখনও নিচু হয়ে থাকা মায়ের মুখের দিকে। সে চোখের পাপড়ি তুলেও আরমানের দিকে তাকাচ্ছে না। আরমান ইশারা করার সাথে সাথে লোকটি সব মেয়ে এবং গার্ডগুলোকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ওরা সবাই চলে যেতেই আরমানের অভিব্যক্তি আরও কঠোর হয়ে উঠল। আরমান মায়ের কোমরটা আরও একটু শক্ত করে ধরল, যাতে মায়ের ব্যথা করতে শুরু করে। তাহলে এই ব্যবসা কবে থেকে শুরু করলে? আরমানের কথাগুলো খুবই কড়া ছিল, যা মায়ের হৃদয়কে ব্যথিত করছিল। এই বিয়ে তাদের দুজনের ইচ্ছার বিরুদ্ধে হলেও মায়া আরমানকে অনেক পছন্দ করতে শুরু করেছিল। যে মুহূর্তে সে আরমানকে প্রথমবার দেখেছিল তার হৃদয়ে আরমানের উপর পড়েছিল। আরমান বিয়েতে খুশি ছিল না, কিন্তু মায়া সিদ্ধান্ত নিয়েছিল যে আজ না হলে কাল সে আরমানের হৃদয়ে ঠিকই জায়গা করে নেবে। কিন্তু আরমান তাকে সেই সুযোগ কখনো দেয়নি। মায়া বিয়েটা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আরমানের কাছ থেকে সে যা পেয়েছে তা ছিল শুধুই অবজ্ঞা আর অবহেলা। হঠাৎ একদিন যখন ডিভোর্স পেপার তার বাড়িতে আসে, তখন মায়ার সব আশা ও স্বপ্ন ভেঙে যায়। ও খুব খারাপভাবে ভেঙে পড়ে। আরমান তাকে ডিভোর্স পেপার সহ কিছু টাকা পাঠিয়েছিল ভরণ পোষণ হিসাবে, যা মায়া স্পষ্টতই নিতে অস্বীকার করেছিল এবং ডিভোর্স পেপারে সই করেছিল এবং সেই টাকা ফেরত পাঠিয়েছিল। বিবাহ বিচ্ছেদের পর দুজনেই আর কখনো একে অপরের মুখোমুখি হয়নি, কিন্তু মায়া স্বপ্নেও ভাবতে পারেনি যে তাদের এমনভাবে দেখা হবে। মায়া সাহস সঞ্চয় করে আরমানের চোখের দিকে তাকিয়ে খুব ঠান্ডা গলায় বলল, দারিদ্রতার মধ্যে দিয়ে বাঁচার কোনো ইচ্ছে নেই। আমার কিছু শখ আছে যা পূরণ করার জন্য আমার টাকার প্রয়োজন। এখন আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমাকে কোথাও না কোথাও থেকে তো আমার শখ পূরণের উপায় খুঁজে বের করতেই হবে। আমার অনেক টাকার দরকার। মায়ের কথা শুনে আরমানের গম্ভীর মুখটা আরও গম্ভীর হয়ে যায়। গম্ভীর গলাতেই বলে ওঠে আরমান, ও, তাহলে আমার প্রাক্তন স্ত্রীরও শখ আছে বুঝি? টাকার জন্য শরীর বিক্রি করার জন্য এই বাজারে নেমেছো? বাহ, শখ মানুষকে কত কি না করতে শেখায়। আমি তোমায় ডিভোর্স দিয়ে একদম ভালো করেছি। তোমার মতো মেয়েদেরকে দিয়ে শুধু শরীরের আগুন নেভানো যায়, বউ করে সংসার করা যায় না। তোমার মতো মেয়ের কোনো যোগ্যতা নেই আমার বউ হওয়ার। আরমান দাঁত কিরমির করে কথাগুলো বলল, কেন জানে না, কিন্তু হঠাৎ করেই খুব রাগ লাগছে তার। যদিও আরমানের কথাগুলো মায়াকে অনেক কষ্ট দিচ্ছিল, কিন্তু সে তার সমস্যাগুলো আরমানকে দেখাতে চায় না। আর কেনই বা সে দেখাবে যে ব্যক্তি বিয়ের আগেও চিন্তাও করেনি, ডিভোর্স দেওয়ার আগেও ভাবেনি, তার মুখের দিকেও তাকায়নি, আর ফিলিংস নিয়েও ভাবেনি, তাকে কেন তার সমস্যাগুলো দেখাবে? মায়া মুখে একটা প্রলোভন সুলভ হাসি দিয়ে আরমানের গলায় হাত রেখে বলল, যদি এমনই হয় তাহলে চলুন, আমি আপনার ইচ্ছা পূরণ করব আর আপনি আমার ইচ্ছা পূরণ করবেন। যাই হোক, গত কয়েকদিন ধরে আমার ইনকামটা একটু ধীর গতিতে চলছে। আপনার মতো কোনো ধনী লোক পাইনি না, তার জন্য। আজ যখন আপনার মতো ধনী কাউকে পেয়েছি, তখন আমি কোনো কমতি রাখতে চাই না। আপনি যেমন চাইবেন আপনাকে আমি তেমন সার্ভিস দিব। আর আমাকে বিশ্বাস করুন, আমি আপনাকে একটু অভিযোগ করার সুযোগ দিব না। আজ পর্যন্ত আমি আমার গ্রাহকদের কাউকে খুশি না করে যেতে দিইনি। আরমান অবাক হয়ে বলল, গ্রাহকদের? কতজন গ্রাহক আছে তোমার? আরমানের মুখে বিস্ময়ের ছাপ আর গলার আওয়াজে রাগের আভাস স্পষ্ট। আরমানকে অবাক হতে দেখে মায়া বাঁকা হেসে বলল,
আমার কতজন গ্রাহক আছে এটা আপনার কি যায় আসে মিস্টার আরমান শাহরিয়ার? এটা তো আমাদের নিত্যদিনের কাজ। এত লোকের কথা কিভাবে মনে রাখি বলুন? মায়ার এমন নির্লজ্জ কথা শুনে আরমানের মুখ রাগে লাল হয়ে গেল, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। রাগে আরমান তার হাত দিয়ে মায়ের চিবুক শক্ত করে ধরল। মায়া প্রচণ্ড ব্যথা অনুভব করছিল, কিন্তু ওর ব্যথা আরমানকে দেখাতে চাইছিল না। মুখে ঝুলিয়ে রেখেছিল গা জ্বালানো হাসি। আমি ভেবেছিলাম তুমি ভালো মেয়ে, তাই তোমাকে ডিভোর্সের সাথে কিছু টাকাও পাঠিয়েছিলাম। তুমি যখন টাকাটা আমাকে ফেরত দিয়েছিলে তখন আমি ভেবেছিলাম তুমি হয়তো একজন আত্মসম্মানী মেয়ে। কোথাও না কোথাও আমার একটু অপরাধবোধ কাজ করছিল যে আমি কারো জীবন নষ্ট করেছি। কিন্তু আজ তোমাকে এইভাবে দেখার পর আমার সেই মায়া এবং সেই অপরাধবোধটুকু চলে গেল। এখন মনে হচ্ছে যা করেছি একদম ঠিক করেছি। যাই হোক, তা তুমি আজ পর্যন্ত কত মানুষের বিছানা গরম করেছো? হ্যাঁ, কত মানুষ এই শরীর ছুঁয়েছে, কত মানুষের তৃষ্ণা নিবারণ করেছে তুমি? কি হলো বলো, উত্তর দাও। আরমান উত্তেজিত হয়ে মায়াকে কথাগুলো জিজ্ঞাসা করলো। আরমানের কথা শুনে মায়া হালকা হেসে বলল, বললাম না, আমার মনে হয় না এগুলো জেনে আপনার কোনো লাভ হবে। আমি অনেকের সাথে খেলেছি, বিশ্বাস করুন আমার অনেক অভিজ্ঞতা আছে। আমি আপনাকে খুব খুশি করতে পারবো। একবার শুরু করে তো দেখুন, আপনার পুরো টাকা উসুল হয়ে যাবে। মায়ের কথাগুলো আরমানের রক্তকে আরো গরম করে দিচ্ছিল। ও মায়াকে বিছানার কাছে নিয়ে যায় এবং জোর করে তাকে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। তখনও প্রলোভন সংকুল হাসি মায়ার মুখে রয়ে যায়। আরমান রেগে গিয়ে নিজের সমস্ত পোশাক খুলতে শুরু করে। মায়াও আস্তে আস্তে তার শরীর থেকে জামা কাপড় সরিয়ে নেয়। আরমানের চোখের সামনে মায়া বিবস্ত্র অবস্থায় ছিল। মায়ের কাছাকাছি এসে আরমান বলল, তোমার কতটা অভিজ্ঞতা আছে দেখাও আমায়। আমি চাই তুমি আমাকে সন্তুষ্ট করো। মায়া তার মুখে একটি ধূর্ত হাসি দিয়ে আরমানকে কাছে টেনে নেয় এবং আবেগের সাথে কিস করতে শুরু করে। আরমান মায়াকে এমনভাবে কিস করতে থাকে যে মায়ার ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়, যেন পুরো রাগটা মায়ের ঠোঁটের উপর ঝাড়ছে। কিন্তু মায়া কোনো প্রতিক্রিয়া দেখায় না, চুপচাপ সহ্য করে নেয়। এরপর ওরা মত হয় সে আদিম খেলায়, যা যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু এতে কোনো ভালোবাসা ছিল না, ছিল শুধু আরমানের রাগ, যা মায়ার শরীরের উপর দিয়ে বয়ে গেল। মায়া হাসি মুখে সব কিছু সহ্য করছিল। সে অনেক কষ্ট পাচ্ছিল, তারপরও সে তার মুখে তার ব্যথা প্রকাশ করতে দিচ্ছিল না। আরমান সারাটা রাত মায়ের সাথেই কাটায়। সকালবেলা আরমান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তারপরে মায়া ওয়াশরুমে যায় এবং দরজা বন্ধ করে দেয়। ভিতরে যেতেই মায়ের সমস্ত যন্ত্রণা এবং কষ্ট তার চোখের অশ্রু হয়ে ঝরতে থাকে। মুখের উপর হাত চাপা দিয়ে নীরবে কান্নায় ভেঙে পড়ে। ঝর্ণার জল তার শরীরে পড়ছিল। তার শরীরে লাল এবং নীল চিহ্ন ছিল, যা বোঝায় যে আরমান কতটা নিষ্ঠুরভাবে তাকে আশ্রয় খেয়েছে। তার শরীরে থেকে বেশি আত্মায় ব্যথা লেগেছে। মায়া তার কণ্ঠস্বরকে চাপা দিয়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর ব্যথাযুক্ত শরীর নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আরমান পোশাক পরে রেডি হয়ে নিয়েছে বেরিয়ে যাওয়ার জন্য। যাওয়ার আগে সে তার কোট থেকে একটি চেক বের করে মায়ের কাছে এসে চেকটি মায়ের দিকে ছুঁড়ে দেয়। এই ধরো তোমার রাতের সেবার মূল্য। মায়া নিজের ভেতরের কষ্ট লুকিয়ে নির্লজ্জভাবে চেকটা তুলে নিয়ে তাকায়। চেকে লেখা পরিমাণ দেখে মায়ের ঠোঁটে হাসি ফুটে ওঠে। আরমানের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ স্যার। পরিমাণ দেখে মনে হচ্ছে আপনি আমার সার্ভিস খুব পছন্দ করেছেন। অবশ্যই আবার আসবেন। আরমান মায়ের চুল মুঠো করে ধরে একটু কাছে নিয়ে আসে। এতে মায়া ব্যথা পায়, কিন্তু মুখে প্রকাশ করে না। আরমান রাগে দাঁত কিরমির করে বলল, প্রশ্নই আসে না। এই আরমান শাহরিয়ার একবার যেই জিনিস ব্যবহার করে তাতে দ্বিতীয়বার আর হাত দেয় না। মায়া একটু মন খারাপের ভান করে বলে, ও, এর মানে আমি আর আপনার সাথে রাত কাটানোর সুযোগ পাবো না। সমস্যা নেই, আপনি না হলে অন্য কোনো এক মোটা পার্টি
ঠিকই পেয়ে যাব। শহরে এমন লোকের অভাব নেই। যাই হোক, আজ রাতে আমার আরেকজন ব্যবসায়ীর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। তার জন্য প্রস্তুত হতে হবে, একটি সুন্দর পোশাক কিনতে হবে, তারপরে অনেক প্রস্তুত হতে হবে। আমি ব্যস্ত। আপনার সাথে দেখা করে ভালো লাগলো মিস্টার আরমান শাহরিয়ার। এই বলে মায়া চেক নিয়ে রুম থেকে চলে যায়। আজ রাতে অন্য কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট। মায়ের এসব কথা শুনে আরমান অবাক হয়ে গেল। কেন জানি ওর খুব রাগ লাগছিল। এতে আরমান কনফিউজড হয়ে বিরক্তি নিয়ে মনে মনে বলে, ও সারা শহরের মানুষ নিয়ে রাত কাটাক, তাতে ওর কি? এই ভেবে আরমান সেখান থেকে সোজা তার অফিসের জন্য রওনা দেয়। ক্লাব ছাড়ার পর মায়া সোজা হাসপাতালে যায়। তার ফোনে অনেক মিসড কল ছিল। মায়া তাড়াহুড়ো করে একজন ডাক্তারের কেবিনে ঢুকে যায়। মায়াকে দেখে ডাক্তার বলে, আরে আপনি এসেছেন? আমরা আপনাকে অনেকবার ফোন করেছি, আপনি আমাদের ফোন ধরলেন না। ক্ষমা চেয়ে মায়া খানিকটা নার্ভাস কণ্ঠে বলল, দুঃখিত ডাক্তার, আমি একটা কাজে আটকে গিয়েছিলাম। ডাক্তারবাবু, উনি কেমন আছেন? ডক্টর মায়াকে বললেন, আসলে গতকাল রাতে ওনার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, বারবার আপনার সাথে দেখা করতে চাইছিল, তাই আপনাকে এতবার ফোন করেছি। ডক্টরের কথা শুনে মায়ের হৃৎপিণ্ড হঠাৎ থেমে যায়। এখন কেমন আছেন ডাক্তার? ডক্টর মায়াকে শান্ত করে উত্তর দিলেন, উনি এখন ভালো আছেন, চিন্তা করবেন না। এই কথা শুনে মায়া স্বস্তির নিঃশ্বাস ফেলে। ডক্টর মায়াকে বললেন, ওনাকে কোমরে থেরাপি দেওয়া শুরু হয়ে গেছে, উনি ক্যান্সারের শেষ পর্যায়ে আছে। আমি আপনাকে কোনো মিথ্যা সান্ত্বনা দিতে চাই না, আমরা জানি তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। আপনি কি নিশ্চিত যে আপনি এত টাকা খরচ করতে চান? কথাটা শুনে মায়ের চোখে পানি চলে আসে। ডাক্তার কি করছেন এসব? ওনাকে ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি ওনাকে হারাতে চাই না। ডক্টর মায়াকে শান্ত করে বলল, আমি বুঝতে পেরেছি, চিন্তা করবেন না, ওপরওয়ালার উপর ভরসা করুন। ওনার কেমোথেরাপি শুরু করার সময় হয়ে গেছে, আপনি বিলটা জমা করে দিন। আর হ্যাঁ, ওনার কিন্তু অনেক দামি ওষুধপত্র লাগবে, তাই সব সময় টাকা রেডি রাখবেন। মায়া একটু দীর্ঘশ্বাস ফেলে মাথাটা একটু নেড়ে বলল, হ্যাঁ ডাক্তার সাহেব, চিন্তা করবেন না। আপনি শুধু চিকিৎসা শুরু করুন, আমি সব খরচ বহন করব। এই কথা শুনে ডক্টর মৃদু হেসে মাথা নাড়েন। মায়া হাসপাতালের একটি ওয়ার্ডে যায়। সেখানে একজন লোককে শুয়ে থাকতে দেখা যায়। ওনাকে বেশ প্রাণহীন দেখাচ্ছিল। মাথা থেকে বেশ কিছু চুল উঠে গেছে। জামা পরানো না থাকলে শরীরে সব হাড় গোনা যাবে। ওনাকে দেখতে অবিকল একটা মৃতদেহের মতো। এই অবস্থায় লোকটিকে দেখে মায়া খুব কষ্ট পাচ্ছিল, কারণ সেই লোকটি আর কেউ নয়, তার জন্মদাতা পিতা, যিনি ক্যান্সারের সাথে লড়াই করছিল। ধীরে ধীরে ক্যান্সারের কারণে তার শরীর সম্পূর্ণ ফাঁপা হয়ে গেছে। মায়া তার সাহস জোগাড় করে এবং তার বাবাকে বেডের কাছে নিয়ে যায়। হাসির আড়ালে তার মুখের দুঃখ লুকিয়ে রাখে। বিছানায় নির্জীব হয়ে শুয়ে থাকা লোকটি মায়াকে দেখে যেন তার শরীরে প্রাণ ফিরে আসে। চোখ চকচক করে ওঠে। সে হাতে গিয়ে দিয়ে মায়াকে কাছে আসতে ইশারা করে। মায়া কাছে এসে লোকটির হাত ধরে বেডের কাছে চেয়ারে বসে। পাপা, কেমন আছো তুমি? জানো, আজ আমি ডক্টরের সাথে দেখা করেছি। ডক্টর কি বলেছে জানো? তিনি বললেন যে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ঠিক আগের মতো। লোকটা জানতেন মায়া তাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছে। সে যে অবস্থায় আছে সেখান থেকে শুধু মৃত্যুর দিকে যেতে পারে, জীবনে বেঁচে থাকার দিকে নয়। তবুও মায়া তাকে উৎসাহ দিচ্ছিল। উনি জানতেন মায়া খুব কষ্ট পাচ্ছে, আর সেই কষ্ট তার হাসির আড়ালে লুকিয়ে রেখেছে। বাবা তো তাই সব বুঝেন। উনি নিজের জন্য নয়, তার মেয়ের জন্য চিন্তিত ছিল। মায়া দেখতে খুব সুন্দর এবং নিষ্পাপ ছিল। জানেন না, উনি থাকলে ওনার মেয়ে এই দুনিয়ায় কিভাবে বাঁচবে। ওনার নাম আশরাফ তালুকদার, মধ্যবিত্ত পরিবারের মানুষ তিনি। ওনার বাবা অর্থাৎ মায়ের দাদা এবং আরমানের দাদা ছিলেন স্কুলের বন্ধু। অনেক আগেই তারা দুজনেই মায়া আর আরমানের বিয়ে ঠিক করে রেখেছিল। আরমানের পরিবার জোর করেই মায়াকে আরমানের সাথে বিয়ে দিয়েছিল।
আর আরমান বিয়ে করে নিলেও তা মানতে রাজি ছিল না, যেহেতু তার ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা দেওয়া হয়েছিল মায়াকে, ওদের বাড়িতেই আনতে দেয়নি এই বলে যে ওই মেয়ে যদি এই বাড়িতে আসে তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। আরমানের দাদা জানতেন যে মায়া ভালো মেয়ে, আর আরমানও তেমন কেমন ছেলে তা তিনি ভালোই জানতেন। তিনি ওনার মনে হয়েছিল মায়া একমাত্র আরমানকে সামলাতে পারবে। আরমানের দাদার শেষ ইচ্ছা হিসেবে চেয়েছিল দুজনের বিয়ে হোক। দাদার ইমোশনাল ব্ল্যাকমেলে দুজনের বাধ্য হয়ে আরমান মায়াকে বিয়ে করে নেয়, কিন্তু তারপর মায়ের মুখও দেখতে চায়নি। বিয়ের কিছু মাস পরেই আরমানের দাদা মারা যান। বর্তমান আমাকে মিথ্যে সান্ত্বনা দিও না মামুনি। আমি জানি আমার হাতে বেশি সময় নেই। পৃথিবীর কোনো চিকিৎসায় আমাকে সারিয়ে তুলতে পারবে না। আমি আমার জীবন নিয়ে চিন্তিত নই, আমি তোমাকে নিয়ে চিন্তিত। তুমি আমাকে এত দামি হাসপাতালে ভর্তি করেছো আমার চিকিৎসার জন্য, কিন্তু এখন তার খরচ তুমি কীভাবে বহন করবে? তুমি আমায় বাড়ি নিয়ে চলো, আমি তোমার সাথে সময় কাটাতে চাই। আমি এই হাসপাতালে মরতে চাই না। মায়ার সাথে সাথে তার বাবাকে বাধা দিয়ে বলল, পাপা থামো তুমি। তোমাকে কতবার বলেছি এমন ফালতু কথা বলবে না। তোমার কিছুই হবে না, তুমি সুস্থ হয়ে যাবে। ডাক্তার আমাকে বলেছে সে তোমার উপর নতুন ঔষধ ব্যবহার করছে, যেগুলো আস্তে আস্তে কাজও করছে। এখন তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, বিশ্বাস করো। এত টাকার ব্যবস্থা কোথা থেকে করেছো তুমি? কিছু ভুল কাজ। আশরাফ এই কথা বলতেই মায়া তাড়াতাড়ি উত্তর দেয়, না পাপা, আমি একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছি। এই চাকরির ভিত্তিতে তোমার চিকিৎসার জন্য লোন নিয়েছি। তুমি চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তারপর আমরা দুজনে বাড়ি যাব। আশরাফ একটু দুঃখী হয়ে যায়। মায়া তার পাপাকে দুঃখিত দেখাতে পারে না। সে তার পাপার হাতে হালকা চুমু খেয়ে বলে, পাপা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। আশরাফ হালকা হেসে মায়ের মাথায় হাত বুলিয়ে দেয়। বাবাকে এমন নিষ্প্রাণ অবস্থায় দেখে মায়ের খুব কষ্ট হয়। আল্লাহ জানে তাকে নিয়ে কি খেলা খেলেছে। ছোটবেলায় তার মা ছিনিয়ে নিয়ে গেছে, বিয়েও ভেঙে গেছে। এখন তার বাবাই তার শেষ ভরসা। আল্লাহ তাআলা এখন তাকেও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন, এবং ওর বাবাকে বাঁচানোর জন্য নিজের কতটা মূল্যবান জিনিস হারিয়েছে তা একমাত্র ওই জানে। মায়া মনে মনে বলে, আই এম সরি পাপা, আমি কি করছি তা বলতে পারবো না, তবে তোমার জীবন বাঁচাতে আমি যে কোনো প্রান্তে যেতে প্রস্তুত। আমি জানি আমি যা করছি তা খুব অন্যায়, জীবন নষ্ট হয়ে যাবে। যে রাস্তায় আমি নেমেছি এতে আমার জীবন নষ্ট হয়ে যাবে, এবং আমি কখনোই এর থেকে বেরিয়ে আসতে পারবো না। তবে আমিও তোমাকে এভাবে কষ্ট পেতে দেখতে পারবো না। প্লিজ তুমি আমায় ক্ষমা করে দিও। পাপাকে খাবার ও ওষুধ দেওয়ার পর মায়া তার বাড়িতে ফিরে আসে। প্রথমেই সে একটা পেইন কিলার খেয়ে নেয়, কারণ তার শরীরে প্রচুর ব্যথা হচ্ছিল। আর হবে নাই বা কেন, আরমান তো পুরো পশুর মতো ব্যবহার করেছে। ওকে ব্যথানাশক ওষুধ খাওয়ার পর মায়া হালকা কিছু খায় এবং তারপর বিছানায় শুয়ে পড়ে। বিছানায় শুয়ে সে ক্লান্ত এবং যন্ত্রণায় কাতরাচ্ছিল। রাতে মায়া রেডি হয়ে ক্লাবে পৌঁছালে ক্লাবের মালিক মায়াকে তার কাছে ডাকে। মায়া ক্লাবের মালিকের কাছে পৌঁছে বলল, স্যার, আমাকে আপনি ডেকেছিলেন? ক্লাবের মালিক মায়ের দিকে তাকিয়ে বলেন, আরে মায়া, তুমি এসেছো ভালোই হলো। আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। তোমার ফোনে ঠিকানা পাঠিয়েছি, আজ রাতে তোমার ওখানে যেতে হবে। মায়া ঠিকানাটা দেখার সাথে সাথে অবাক চোখে তাকায়। শাহরিয়ার ম্যানশন। ক্লাবের মালিক একটু উত্তেজিত হয়ে বললেন, জানো, তোমার সার্ভিস তার এত ভালো লেগেছে যে তোমাকে পুরো 1 মাসের জন্য ভাড়া করে নিয়েছে। তুমি তো লটারি জিতেছো মায়া, অভিনন্দন। এখন তুমি টাকার পুকুরে গোসল করবে। মায়া যেন আকাশ থেকে পড়ল, কারণ সেটা মোটেও আশা করেনি। মায়াকে অবাক হতে দেখে লোকটি বলল, কি খুব অবাক হয়েছো? তো হওয়ারই কথা। মায়া যেন নিজের হুঁশ ফিরে পেল। স্যার, 1 মাস খুব বেশি হয়ে গেল না? ক্লাবের মালিক চোখ ঘুরিয়ে বললেন,
তো এতে আশ্চর্য হওয়ার কি আছে? মেয়েরা তো এই সুযোগের জন্য মুখিয়ে থাকে। আর তুমি এত ভালো সুযোগ পেয়েও খুশি নও? যাও তাড়াতাড়ি ওই অ্যাড্রেসে চলে যাও। আমি ওনার থেকে টাকা নিয়েছি, এখন তোমাকে যেতে হবে, না হলে আমার ব্যবসা লাটে উঠে যাবে। লোকটার কথা শোনার পর মায়া শুধু মাথা নাড়ালো। সে তখনও বিভ্রান্ত এবং অবাক ছিল, কিন্তু তার অর্থের প্রয়োজন মেটানোর জন্য তাকে এই কাজটা করতে হয়েছে। মায়া মনে মনে বলে, জানি না আমার ভাগ্যে আর কি কি আছে। শাহরিয়ার ম্যানশন। মায়া অটো থেকে নেমে শাহরিয়ার ম্যানশনের গেটের সামনে দাঁড়িয়ে আছে। যে বাড়িতে তার বই হয়ে ঢোকার কথা ছিল, সেই বাড়িতে আজ রক্ষিতা নামে ঢুকতে হচ্ছে। বিয়ের পর আরমান মায়াকে তাদের বাড়ি নিয়ে আসেনি। বিয়েটা মায়াদের বাড়িতে হয়েছিল। কবুল বলার পর আর এক মুহূর্ত ওদের বাড়িতে থাকেনি। চলে গিয়েছিল নিজের ফ্ল্যাটে, আর বলেছিল ওই মেয়ে যদি ওদের বাড়িতে আসে তাহলে ওই বাড়িতে আর কোনো দিন পা দেবে না, সারা জীবনের জন্য পাড়ি দেবে বিদেশে। আরমানের মা চায়নি ছেলেকে হারাতে, তাই বাধ্য হয়ে মায়াকে তার বাবার বাড়িতে রেখে এসেছিল। মায়াও অনেক ভেঙে পড়েছিল, কিন্তু নিজেকে শক্ত করে নিয়েছিল শুধুমাত্র ওর বাবার কথা ভেবে। ওর বাবার যে এই দুনিয়ায় আর কেউ নেই ও ছাড়া। মায়া গেটের সামনে গিয়ে দারোয়ানকে ডাক দিল। দারোয়ান মায়ের পরিচয় জিজ্ঞাসা করতে মায়া কি উত্তর দেবে ভেবে পেল না। শুধু বলল, মিস্টার আরমান, তাকে আসতে বলেছিল, তার সাথে দরকার আছে। দারোয়ান কল করলো আরমানের পার্সোনাল মেটকে। মেট যাওয়ার পারমিশন দিলে দারোয়ান গেট খুলে দিল। মায়া ভিতরে প্রবেশ করলো, আর চারদিকে সৌন্দর্য দেখে অবাক হয়ে গেল। রাজপ্রাসাদের মতো ডুপ্লেক্স বাড়ি। গেট থেকে সোজা মোরাম বিছানো রাস্তা কিছুটা গিয়ে 3 ভাগ হয়ে গেছে। মাঝখানে পানির ফোয়ারা। একটা রাস্তা গেছে বাড়ির মেন গেট পর্যন্ত, আর একটা গাড়ির গ্যারেজ এবং আর একটা সুইমিং পুল ও বাগানের দিকে। বাগানে বিভিন্ন রকমের গাছ, আর সেই গাছে বিভিন্ন রং বেরঙের ছোট ছোট লাইট লাগানো। এটা রাত্রিবেলা হলেও চারদিকে দিনের আলোর মতো স্পষ্ট। চারদিকের সৌন্দর্য দেখে মায়া মুগ্ধ হয়ে গেল। চারদিক দেখতে দেখতে এগিয়ে গেল বাড়ির মেন দরজার কাছে। কেন জানি মায়ার আজ খুব ভয় করছে। কাঁপা কাঁপা হাতে কলিং বেলে চাপ দিল মায়া। আরমান নিজের রুমে সোফায় বসে আছে চোখ বন্ধ করে। ও চোখের উপর এক হাত দিয়ে কি হচ্ছে ওর সাথে ও কিচ্ছু বুঝতে পারছে না। আর যখন ও ক্লাব থেকে বেরিয়ে অফিসে গেল, তখন অফিসে কোনো কাজেই মন বসাতে পারছিল না। বারবার শুধু মায়ের বলা কথাগুলো মনে পড়ছিল। কেন জানি ও মানতে পারছিল না যে মায়া আজ অন্য কোনো পুরুষের সাথে রাত কাটাবে। সারাটা দিন ও নিজের কাজে মন বসাতে পারেনি। যেই মায়া ডিভোর্স লেটারের সাথে ওর দেওয়া টাকা ফিরিয়ে দিয়েছিল, সেই মায়া আজ নিজের ইচ্ছে পূরণের জন্য এই রাস্তায় নেমেছে, সেটা কিছুতেই মানতে পারছে না ও। কিভাবে মানবে? ও যে খুব ভালো করে বুঝতে পেরেছিল ওটা মায়ার প্রথমবার ছিল, আর তার প্রমাণ ছিল বিছানায় লেগে থাকা ব্লাডের দাগ। কিন্তু মায়া যে বলছিল ও এর আগে অন্যের সাথে। না না, আর কিচ্ছু ভাবতে পারছিল না আরমান। ওর মাথা হ্যাং হয়ে যাচ্ছিল। মায়া কেন ওকে মিথ্যে বলেছিল তাহলে? কেন ও নিজেকে আরমানের চোখে খারাপ বানাতে চাইছিল? কিচ্ছু বুঝতে পারছিল না আরমান। তাই আর কোনো কিছু না ভেবে কল লাগিয়েছিল সেই ক্লাবের মালিককে। টাকা দিয়ে কিনে নিয়েছে মায়াকে 1 মাসের জন্য। মায়ের আসার সময় হয়ে গিয়েছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আরমান সোফায় আধশোয়া হয়ে শুয়ে নিজের করা কাজের কথা ভাবছিল আর বিরক্ত হচ্ছিল। ও কেন এত আগ্রহ দেখাচ্ছে মায়ের বিষয়ে? কেনই বা রাগের মাথায় হুট করে মেয়েটাকে 1 মাসের জন্য কিনে নিল ও? আর কেনই বা মায়ের সাথে রাগের মাথায় রাত কাটালো? কি থেকে কি হয়ে গেল কিচ্ছু বুঝতে পারছে না। ও তো ক্লাবে কোনো মেয়ের সাথে রাত কাটানোর জন্য যায়নি। তাহলে ও তো ওর একটা ডিলের জন্য গিয়েছিল। ও তো মায়াকে ডিভোর্স দিয়েছিল ওর একমাত্র ভালোবাসা মাইশার জন্য। তাহলে কেন আবার এই মেয়েটাকে ওর জীবনে ঢুকতে দিল? ওই মাইশাকে কি করে ঠকানো হলো না? ও তো এখনো মাইশার কোনো খবর পায়নি।
কোথায় আছে, কেমন আছে, আদৌ কি এই দুনিয়ায় বেঁচে? না না, কি ভাবছে ও এসব? মাইশা আছে, কিচ্ছু হতে পারে না ওর। ঠিক একদিন খুঁজে পাবে ওর মাইশাকে। হঠাৎ দরজায় নক হওয়ার শব্দে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো আরমান। সোজা হয়ে বসে দরজার ওপাশে থাকা ব্যক্তিকে আসার অনুমতি দিয়ে বলল, কাম ইন। দরজা খুলে প্রবেশ করলো আরমানের পার্সোনাল মেড রুবি। এই রুবি আরমানের সমস্ত কাজ করে। আরমানের খাওয়া দাওয়া, রুম গোছানো, কাপড় ধোয়া থেকে শুরু করে সমস্ত যাবতীয় কাজ রুবি দেখাশোনা করে। বয়স 26-এর কাছাকাছি। রুবি রুমে ঢুকে বলল, স্যার, যে মেয়েটা আসার কথা ছিল উনি এসে গেছেন। আরমান বুঝতে পারলো রুবি মায়ের কথা বলছে। আরমান বলল, ঠিক আছে, তুমি ওকে আমার রুমে পাঠিয়ে দাও, আর দরকার হলে আমি তোমায় ডেকে নেব। ওকে স্যার। এই বলে রবি নিচে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই দরজায় আবারও নক হওয়ার আওয়াজ পায়। আরমান বুঝতে পারে এটা মায়াই হবে। আরমান আসার অনুমতি দিলে মায়া আস্তে করে দরজা খুলে রুমে প্রবেশ করে। মায়ার চোখ যায় সোফায় চোখ বন্ধ করে বসে থাকা আরমানের উপরে। তো চলে এসেছো তুমি, অনেকটা লেট করে দিয়েছো। মায়া আরমানকে বলে, আমার বস আমাকে বলেছিল যে আপনি আমাকে 1 মাসের জন্য ভাড়া করেছেন, মিস্টার আরমান শাহরিয়ার। আমি জানতাম না যে আমার সার্ভিস আপনি এত পছন্দ করবেন। শুধু আপনার কারণে আমার অন্য ক্লায়েন্টরা খুবই হতাশ। আজ আমি অন্য কারোর সাথে যেতে চাইছিলাম। আমি তার জন্য অনেক প্রস্তুতিও নিয়েছিলাম, কিন্তু ক্লাবে পৌঁছে আমি জানতে পারি যে আমাকে আপনার কাছে আসতে হবে। তাই আমাকে অন্য ক্লায়েন্টদের সাথে আমার পরিকল্পনা বাতিল করতে হয়েছে। মায়া কথাগুলো নিজের মতো করে সাজিয়ে মিথ্যা বলে। এগুলো শুনে আরমান তার হাতের মুঠো শক্ত করে নেয়। উঠে এসে মায়ের কাছে দাঁড়ায়। তারপর মায়াকে একবার উপর থেকে নিজ অব্দি দেখে নিয়ে বলে, তাহলে তুমি আজকে এই পোশাক পরে অন্য কাউকে খুশি করতে যাচ্ছিলে বুঝি? আরমান ব্যঙ্গাত্ম গলায় এ কথা বলে, কারণ আজ মায়ের পরনে ছিল সিম্পল 3 পিস, আবার মাথাতে ওড়না দেওয়া। মায়া আমতা আমতা করে বলল, হ্যাঁ, আসলে আজ হোটেলে যাওয়ার কথা ছিল। আমি ওখানেই আমার ড্রেস চেঞ্জ করে নিতাম। একেবারে হট ড্রেস পরে তো আর বাইরে বের হওয়া যায় না। আরমান তাচ্ছিল্য হেসে বলে, হো, তাই বুঝি? এই কাজ করতে লজ্জা লাগছে না? আর হট ড্রেস পরে বাইরে বের হতে লজ্জা লাগছে? বাহ, তোমারও লজ্জা বলতে কিছু আছে তাহলে। মায়া আরমানের কথায় কষ্ট পেলেও তা মুখে প্রকাশ করে না। মুখে হাসি নিয়ে মায়া বলে, ও মিস্টার, এসব কথা বাদ দিন, কাজের কথায় আসুন। আমি আমার কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরতে চাই। আরমানের মুখের অভিব্যক্তি আরো কঠিন হয়ে যায়। খুব তারা দেখছি তোমার এই কাজ করার জন্য। আচ্ছা যাও, আমার ডিনার নিয়ে আসো আমার রুমে। তোমার জন্য এখনো আমার ডিনার করা হয়নি, আর অবশ্যই নিজ হাতে রান্না করে আনবে। কথাটা শুনে মায়া যেন আকাশ থেকে পড়ল। হোয়াট? আমি মনে হয় ভুল শুনেছি। কি বললেন, আরেকবার বলুন। আরমান চোখ শুরু করে বলল, তুমি ঠিকই শুনেছো, আমি তোমাকে বলেছি আমার জন্য রান্না করে আনতে। মায়া ভ্রু কুঁচকে বলে, আমাকে কি আপনার বাড়ির মেড মনে হয়? আমি তো এখানে রান্না করতে আসিনি। আমার কাজটা ঠিক কি আপনি খুব ভালো করেই জানেন, তাই আমি আপনার জন্য রান্না করতে পারবো না। আমি তোমাকে কিনেছি পুরো 1 মাসের জন্য। আজ থেকে পুরো 1 মাস তুমি শুধু আমার বিছানায় থাকবে, আর এই 1 মাসে তোমাকে শুধু আমাকে খুশি করতে হবে। এই সময়ের মধ্যে অন্য কারো দিকে তাকাতেও পারবে না তুমি। তাই আমি যা বলবো চুপচাপ শুনবে। আরমান শাহরিয়ার মায়ের কানের কাছে এসে খুব লোভনীয় কণ্ঠে কথাগুলো বলল, যার কারণে মায়ের লোমকূপ দাঁড়িয়ে গেল। মায়া এক ঝটকায় আরমানের থেকে দূরে সরে এলো। তারপর রাগ নিয়ে বলল, হ্যাঁ, আপনি আমায় কিনেছেন, কিন্তু এই কাজের জন্য তো নয়। আমার কাজ শুধু আপনাকে বিছানায় খুশি করা। আপনার বাড়ির কাজের লোক হয়েই তো আসিনি। তুমি কি পেপারে সাইন করার সময় দেখোনি ওখানে কি কি শর্ত দেওয়া ছিল?
ওখানে স্পষ্ট করে বলা আছে এই 1 মাস আমি যা যা বলবো তোমাকে আমার সব কথা শুনে চলতে হবে। তাতে ঘর মোছাই হোক বা রান্না করা বা আমার জামা কাপড় ধোয়া, আমি যা যা বলবো সব তোমায় শুনতে হবে। মায়া অবাক হয়ে বলল, পেপার? কিসের পেপার? কি সব বলছেন আপনি? এই কথা তো ছিল না। এখানে আসার আগে কন্ট্রাক্ট পেপারে সাইন করে আসুনি তুমি? তোমার বস তোমার সাইন নেয়নি? আমার মনে হয় ওই পেপারটাও তোমার ওই ব্যাগেই আছে, দেখে নিতে পারো। মায়ার মনে পড়ে গেল পেপারে সাইন করার কথা। মায়া যখন ক্লাব থেকে বেরিয়ে এসেছিল তখন ওর বস আবারও ওকে কল করে ডাকে। মায়া গেলে মায়াকে একটা পেপার দেয় সাইন করার জন্য। মায়া জিজ্ঞাসা করলে ওর বস জানায় ওদের ওখানে কাজ করলে এটাতে সাইন করতে হয়। মায়াও আর কোনো কিছু না ভেবে ওই পেপারে সাইন করে দেয়। সাইন করা হয়ে গেলে মায়াকে যেতে বলে। মায়াও চলে আসছিল, কিন্তু ক্লাব থেকে বেরোনোর আগেই ওর বস আবারও ওর পিছু পিছু ছুটতে ছুটতে আসে আর একটা ফাইল ধরিয়ে দেয় মিস্টার আরমান শাহরিয়ারকে দেওয়ার জন্য। মায়া তাড়াতাড়ি ওর হাতে থাকা ব্যাগটা খুলে ফাইলটা বের করে, আর ফাইল থেকে বের করে সেই সাইন করা কাগজ। আর কাগজটা পড়ে দেখতেই মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এটা একটা ডিল করা হয়েছে যেখানে মায়াকে 50 লক্ষ টাকার বদলে 1 মাসের জন্য কিনে নেওয়া হয়েছে মায়ের সম্মতিতে। এই 1 মাস আরমান যা যা বলবে মায়াকে সব শুনতে হবে। আর মায়া যদি এই ডিল ক্যান্সেল করতে চায় তাহলে মায়াকে 50 লক্ষ টাকা নেওয়ার বদলে 1 কোটি টাকা ফেরত দিতে হবে। মায়া আর ভাবতে পারছে না, মাথাটা যেন পুরো ফাঁকা ফাঁকা লাগছে। মায়া কাঁপা কাঁপা গলায় কোনো মতে বলল, কি? কিন্তু উনি তো আমায় মিথ্যা বলেই সাইন করিয়েছিল। আর আর এই 50 লক্ষ টাকা তো আমি নিইনি, ফাঁসানো হয়েছে আমায়। আমি এই ডিল মানি না। হ্যাঁ, 50 লক্ষ টাকা তুমি নাওনি ঠিক আছে, কিন্তু তোমার বস তো নিয়েছে। আর তোমার বস তোমাকে কি বলে সাইন করিয়েছে সেটা তোমাদের ব্যাপার। আমি তো কাগজে সব শর্ত লিখেই দিয়েছি। এখন তুমি যদি শর্ত না পড়ে সাইন করো এতে তো আমার কিচ্ছু করার নেই। আরমান কথাগুলো বলতে বলতে মায়ের হাত থেকে ডিলের পেপারটা কেড়ে নিল। মায়া তো স্তব্ধ হয়ে গেছে। ওর সাথে কি হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। কিভাবে ও এই লোকটার সাথে থাকবে যে ওর সাথে সংসার না করে ডিভোর্স দিয়ে দিয়েছে? আর মায়া তো ভালোবেসে ফেলেছিল এই লোকটাকে। তাহলে কি করবে ও এখন? না, কিছুতেই এই লোকটার সাথে থাকতে পারবে না। মায়া আর কোনো কিছু না ভেবে ওর ব্যাগ থেকে মোবাইল বের করে কল লাগালো ক্লাবের বসকে। ওপাশ থেকে কল রিসিভ হতেই মায়া বলে উঠল, স্যার, কিভাবে পারলেন আমার সাথে এভাবে প্রতারণা করতে? কেন আমাকে মিথ্যে বলে সাইন করালেন পেপারে? ওপাশ থেকে ক্লাবের বস বলে উঠল, কিসের কথা বলছো মিস মায়া? মায়া গলায় ঝাঁজ নিয়ে বলল, যেই কন্ট্রাক্ট পেপারে সাইন নিয়ে আপনি আমাকে বিক্রি করে দিয়েছেন 50 লক্ষ টাকার বদলে আরমান শাহরিয়ারের কাছে, তার কথা বলছি স্যার। আমি তো বলেছিলাম যে আমাদের এখানে এই কাজ করলে পেপার সাইন করতে হয়। হ্যাঁ, কারোর সাথে এক রাত কাটালে সাইন করতে হয় না। তবে কোনো ক্লায়েন্ট যদি কাউকে 1 সপ্তাহ বা তারও বেশি দিনের জন্য বুকিং করে তাহলে আমরা পেপারে সাইন করিয়ে নিই। মায়া অসহায় গলায় বলল, আমি এই কাজটা করতে পারবো না, আপনি ওনার টাকা ফিরিয়ে দিন। ক্লাবের বস অবাক হয়ে বলল, হোয়াট? কি বলছো এটা তুমি? এটা কোনোভাবে সম্ভব না। আমি ওনার থেকে টাকা নিয়ে নিয়েছি, আর কাগজটা তুমি পড়ে দেখোনি সেটা তোমার ব্যাপার। আমরা তো আর জোর করে সাইন করাইনি। আর কাগজটা পড়ে দেখেছো তো, ডিল ক্যান্সেল করলে ওনাকে 1 কোটি টাকা ফেরত লাগবে। আর আমি নিয়েছি 50 লাখ টাকা, তাই ওনাকে আমি 1 কোটি টাকা দিতে পারবো না। আর তোমাকেও এই 1 মাসের জন্য 50 লাখ টাকা দেওয়া হবে। তোমার তো ভাগ্য ভালো যে তুমি আরমান শাহরিয়ারের মতো একজন ক্লায়েন্ট পেয়েছো। সব মেয়ে তো এই সুযোগের জন্য মুখিয়ে থাকে, আর তুমি পেয়ে হারাতে চাইছো। কিন্তু স্যার, তাই বলে আমি ওনার বাড়ির কাজের লোকের মতো কাজ করব? হ্যাঁ, কাগজে তো লেখাই আছে উনি যা বলবেন তোমাকে সব শুনতে হবে। তাই আর বেশি কথা না বাড়িয়ে উনি যা বলছেন করো। মায়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উনি ফোনটা কেটে দিলেন। আরমান এতক্ষণ সোফায় বসে সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে মায়ের কথা শুনছিল।
কল কেটে দিতেই আরমান সিগারেটটা অ্যাস্ট্রেতে গুজে দিয়ে মায়ের কাছে উঠে আসলো। তারপর মায়ের কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা গলায় বলল, ভয় লাগছে মিস মায়া তালুকদার? ভয় নেই, আমি শুধু তোমায় দিয়ে আমার সমস্ত কাজ করাবো, তোমার গায়ে হাত দেব না। মনে নেই বলেছিলাম, এই আরমান শাহরিয়ার যেই শরীরে একবার হাত দেয় সেই শরীরে দ্বিতীয়বার আর হাত দেয় না। আমি তোমায় কাজের লোক বানিয়ে রাখতে চাই, তাই ভয় নেই। তুমি তো আবার নিজের শখ পূরণের জন্য সব কিছু করতে পারো, আর এই কাজ করতে পারবে না? আর এই কাজের জন্য যথেষ্ট পারিশ্রমিকও দেওয়া হবে তোমায়। মায়া মনে মনে ভাবলো এই কাজটা করাই ভালো হবে ওর জন্য। এই কাজটা করলে ওকে তো আর বিভিন্ন পুরুষের বিছানায় যেতে হবে না। হ্যাঁ, ওর একটু কষ্ট হবে যেহেতু আরমানকে ও ভালোবাসতো না। ওর বাবার জন্য সব কষ্ট সহ্য করে নেবে, এই কাজটাই ভালো হবে ওর জন্য। আমি রাজি। আমায় কি করতে হবে বলুন। বাহ, এই তো এটাই আমি চাইছিলাম। তোমার জন্য আমার এখনো ডিনার করা হয়নি, যাও গিয়ে আগে রান্না করে আনো। ওয়েট, রুবিকে ডাকি, ও তোমাকে সব কাজ বুঝিয়ে দেবে। এই বলে আরমান ইন্টারকমে রুবিকে কল করে ওর রুমে আসতে বলে। সোফায় গিয়ে ল্যাপটপ কোলে নিয়ে বসলো। কিছুক্ষণের মধ্যেই আরমানের ঘরের দরজায় নক হলো। আরমান আসার অনুমতি দিলে রুবি রুমে প্রবেশ করলো। আরমান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে রুবির দিকে তাকিয়ে বলল, রবি, ওর নাম মায়া, আজ থেকে তোমার জায়গায় ও কাজ করবে, তুমি ওকে সব কাজ বুঝিয়ে দাও। রুবি এটা শুনে ভীতু গলায় বলল, কিন্তু স্যার, উনি আমার জায়গায় কাজ করলে আমার কি হবে? আমি কোথায় যাব? বাড়িতে আমার অসুস্থ বাবা মা। রুবির কথার মাঝে আরমান ওকে থামিয়ে দিয়ে বলল, আরে থামো থামো, তোমার কাজ কেড়ে নিচ্ছি না আমি। তুমি তোমার মাইনে পেয়ে যাবে। তোমায় আমি 1 মাসের জন্য কাজ থেকে ছুটি দিচ্ছি, তার জায়গায় ও কাজ করবে। আর তুমি তোমার এই 1 মাসের মাইনেও পেয়ে যাবে, চিন্তা নেই। কিন্তু স্যার, আমার তো ছুটির দরকার নেই, আমি আমার কাজগুলো করে নিতে পারবো। আরমান কিছুটা রাগান্বিত হয়ে বলল, রুবি, আমার এটা একদম পছন্দ না যে কেউ আমার কথার উপরে কথা বলবে। তোমাকে যেটা বলা হয়েছে সেটা করো, এটা আমার অর্ডার। যাও, ওনাকে রান্নাঘরটা দেখিয়ে দাও, উনি আমার জন্য রান্না করবে। তারপর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে ঘুরে বলল, আর হ্যাঁ মায়া, তোমাকে বলছি, তোমার হাতে সময় আছে মাত্র 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে রান্না করতে হবে। আর রুবি, তুমি বিশেষভাবে খেয়াল রাখবে যেন ওকে কেউ সাহায্য না করে। রুবি মাথা নেড়ে সায় জানায়। তারপর মায়ের দিকে তাকিয়ে বলে, আপনি আসুন আমার সাথে। এই বলে রুবি এগিয়ে যায় দরজার কাছে, মায়াও যায় রুবির পিছনে। আর আরমান তাকিয়ে থাকে ওদের যাওয়ার দিকে। ওরা বেরিয়ে গেলে আরমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে ল্যাপটপ সেন্টার টেবিলে রেখে মাথা এলিয়ে দেয় সোফায়। ও কিছুতেই বুঝতে পারছে না ওর সাথে কি হচ্ছে। কেন মেয়েটাকে এভাবে কিনে নিল ও? শুধুই কি শাস্তি দেওয়ার জন্য? কিন্তু কিসের শাস্তি দিতে চাইছে ও মেয়েটাকে? এই সবই ভাবছিল আরমান। ঠিক তখনই ওর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আবিরের নাম। আবির ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আবিরের মা বাবা কেউ নেই, ও অনাথ। কলেজে আরমান আর আবির একই সাথে পড়াশোনা করেছে। তারপর আরমান বিদেশে চলে যায়, কিন্তু আবিরের সাথে যোগাযোগ ছিল। আরমান বিজনেসে জয়েন করলে আবিরকেও ডেকে নেয় ওর সাথে। আবির আগে ভাড়া বাড়িতে থাকতো, এখন আরমানদের বাড়িতেই থাকে। আরমানের দাদুই জোর করে নিয়ে এসেছিল। আবির আরমানের বিয়ে কম, বন্ধু বেশি। আরমান ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আবির বলে উঠল, কনগ্রাচুলেশন ভাই, মিটিংটা সাকসেসফুল হয়েছে, ডিলটাও পেয়ে গেছি আমরা। ওকে? কি ওকে? এত বড় একটা ডিল পাইয়ে দিলাম আমি, আর শুধু ওকে? অন্তত একটা থ্যাঙ্কস জানা। আরমান মেজাজ দেখিয়ে বলল, পারবো না থ্যাঙ্কস বলতে, পারলে ডিল ক্যান্সেল করে দে। আবির অবাক হয়ে বলল, আরে কি ব্যাপার, মেজাজ এত গরম কেন? রাখতো তোর ফালতু কথা, কাজের কথা বল। মাইশার কোনো খবর পেয়েছিস? আমি এত বড় একটা মিটিং সাকসেসফুল করলাম,
আর এটা তোর ফালতু কথা মনে হচ্ছে? সবসময় শুধু মাইশা মাইশা আর মাইশা। তোর মাইশা জাহান নামে। বীর, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আবিরকে পুরো কথা শেষ করতে না দিয়ে আরমান চিল্লিয়ে উঠল। আবির বুঝতে পারলো ও কি বলতে চাচ্ছিল, তাই ছোট্ট করে উত্তর দিল, সরি, আমি আসছি কিছুক্ষণের মধ্যেই। আর কিছু না বলেই আবির ফোনটা কেটে দিল। আরমান রাগে ফোনটা ছুঁড়ে মারল সোফার উপর, তারপর 2 হাত দিয়ে মাথা চেপে ধরে সোফায় বসে পড়ল। শাহরিয়ার ম্যানশনের বিশাল রান্নাঘরে রান্না করছে মায়া। রান্নাঘরটাও ভীষণ সুন্দর। রান্নার কাজে ব্যবহার করার জন্য বিভিন্ন রকমের সরঞ্জাম রাখা। মায়া কিছুক্ষণ মুগ্ধ হয়ে দেখল, তারপর লেগে গেল কাজে। রুবি কোথায় কি আছে সব কিছু দেখিয়ে দিল। মায়া এই 30 মিনিটে কি রান্না করবে ভেবে পেল না, যদিও ও রান্নাটা ভালোই করে। তাই ফ্রিজ থেকে সবজি বের করে ডালে চালে করার সিদ্ধান্ত নিল। মনে মনে একবার ভাবলো ওই বড় লোকের রাজপুত্র আবার খিচুড়ি খায় তো। তারপর ভাবলো খেলে খাক, না খেলে না খাক, ওর তাতে কি, দিয়েছে তো আধ ঘন্টা সময়, একমাত্র এটাই রান্না করা সহজ হবে ওর জন্য। আর মায়া খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তাতে শীতকালই হোক বা গ্রীষ্ম বা বর্ষা, এটা ওর ফেভারিট খাবার। তাই প্রথমে এই খিচুড়ি রান্না করার কথাই ওর মাথায় এসেছে। মায়া মাথা থেকে ওড়না খুলে তা কোমরে পেঁচিয়ে নিল একদম কাজের বুয়াদের মতো। তারপর একদমে লেগে গেল রান্নার কাজে। এদিকে বাড়ির বাকি সার্ভেন্টরা তো অবাক হয়ে দেখছে মায়াকে, ভাবছে এত সুন্দর দেখতে একটা মেয়ে ওদের রান্নাঘরে কোথা থেকে টপকালো। রুবিও অবাক হয়ে দেখছে মায়াকে, ভাবছে গোলগাল পুতুলের মতো মেয়েটার এই কাজের দরকার পড়লো কেন? মেয়েটার কি বাবা মা নেই, নাকি ওই মেয়েটাও কোনো অসহায় পরিবারে? কি তার পরিচয়? আর স্যার তো ওকে রান্না করতে দেয় না, রান্না করার জন্য তো শেফ আছে বাড়িতে। আর স্যার তো বললো ওই জায়গায় আজ থেকে কাজ করবে, তাহলে ওকে কেন রান্না করতে দিল? স্যার তো সবার হাতের রান্না খেতে পারে না, তাহলে 30 মিনিটের জায়গায় 35 মিনিট লেগে গেল সব কিছু রেডি করতে। রুবি আরমানকে কল করে জানালো রান্না হয়ে গেছে। খাবার কি ঘরে নিয়ে যাবে নাকি ডাইনিংয়ে খাবে? আরমান জানালো সে নিচে আসছে। কিছুক্ষণের মধ্যে আরমান নিচে এসে ডাইনিংয়ে বসলো। মায়া সে খাবার সার্ভ করতে শুরু করলো। আরমান তার হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল, 5 মিনিট লেট। এই লেট করা মানুষদের আমি একদম পছন্দ করি না। মায়া মুখটা ছোট করে বলল, সরি স্যার, এরপর থেকে আর হবে না। আরমান প্রথমে খিচুড়ির গন্ধ পেয়ে ভাবলো ভালো কিছুই রান্না করেছে হয়তো, দারুণ সুন্দর গন্ধ উঠছে। কিন্তু সার্ভ করা শেষ হতে আরমানের চক্ষু চড়ক গাছ। হোয়াট ননসেন্স! কি এটা? খিচুড়ি? আমি তো এসব খাই না। কি সব রান্না করেছো তুমি? কিন্তু আপনি তো আমায় কি খাবেন বলেননি। আপনি শুধু আমায় 30 মিনিট সময় দিয়েছিলেন, আর তার মধ্যে রান্না করে আনতে বলেছিলেন। আমি তো আর জানি না আপনি কি খান আর কি খান না, তাই আমি আমার মতো রান্না করেছি। আরমান প্রচন্ড বিরক্তি নিয়ে রুবির দিকে তাকিয়ে বলল, রুবি, তুমি কোথায় ছিলে? তুমি জানো না আমি এসব খাই না? রুবি মাথা নিচু করে বলল, সরি স্যার, আপনি শুধু আমাকে ওনাকে রান্নাঘরটা দেখিয়ে দিতে বলেছিলেন আর বলেছিলেন উনি রান্না করবেন। আমি যেন বাড়তি কথা না বলে আপনার অর্ডার ফলো করি। আরমান এবার রাগে কি করবে নিজেই ভেবে পেল না, নিজেই নিজের মাথা চেপে ধরলো। প্রচণ্ড বিরক্ত লাগছে সব কিছু। মায়া তখনও চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছে। ও নিজেও ভেবে পাচ্ছে না ও এখন কি করবে। ঠিক তখনই শাহরিয়ার ম্যানশনের কলিং বেল বেজে উঠল। এটাই সুযোগ রুবির এখান থেকে কেটে পড়ার। ও গিয়ে দরজা খুলে দিল। রুবিকে এক পলক দেখে নিয়ে দরজা দিয়ে প্রবেশ করলো আবির। তারপর সোজা ডাইনিংয়ের দিকে আসতে আসতে রুবিকে উদ্দেশ্য করে বলল, রুবি, আমাকে 1 কাপ কফি দিও প্লিজ, আই এম সো টায়ার্ড। এরপর সোজা গিয়ে ডাইনিং টেবিলে আরমানের মুখোমুখি চেয়ারে বসলো।
তারপর কোনো দিকে না তাকিয়ে জগ থেকে এক গ্লাস পানি ঢেলে খেতে শুরু করলো। পানি খেতে ওর মনে হলো আরমানের থেকে কিছুটা দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। তাই পানি খেতে খেতেই চোখ ঘুরিয়ে সেদিকে তাকালো। আর তাকাতেই ও ভূত দেখার মতো চমকে লাফিয়ে উঠলো চেয়ার থেকে। আর সাথে সাথে ওর মুখের সব পানি ফুস করে বেরিয়ে গেল। হাতে থাকা গ্লাস গিয়ে পড়লো কিছুটা পায়ে আর কিছুটা মেঝেতে। তাই গ্লাস ভেঙে পাটাও কিছুটা কেটে গেল। কিন্তু তবুও ব্যথা লাগার কোনো অনুভূতি আবিরের মুখে দেখা গেল না। তার বদলে ওর মুখে আছে অবাকের শেষ পর্যায়ে পৌঁছানোর ছাপ। হা করে তাকিয়ে আছে ও মায়ের মুখের দিকে। এদিকে মায়াও প্রথম থেকে আবিরের কর্মকাণ্ড দেখছিল। হঠাৎ ওর দিকে তাকাতে এভাবে চমকে ওঠা আর গ্লাস পড়ে যাওয়ার আওয়াজে নিজেও চমকে উঠল। এদিকে রুবি রান্নাঘরে ব্যস্ত ছিল আবিরের জন্য কফি বানাতে, কিন্তু গ্লাস ভাঙার শব্দ শুনে ছুটে বেরিয়ে এলো রান্নাঘর থেকে। এভাবে আবিরকে অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকতে দেখে ও নিজেও বুঝলো না ঘটনা কি, কিন্তু যখনই আবিরের পায়ের দিকে নজর গেল তখনই আঁতকে উঠল রুবি। স্যার, আপনার পা। বলেই ছুটে গিয়ে আবিরের পায়ের কাছে বসে পায়ের কাছ থেকে কাজ সরিয়ে নিজের গায়ে থাকা ওড়না দিয়ে চেপে ধরল রুবি। সাথে সাথে ব্যথায় কোকিয়ে উঠল আবির। আহ, ওর পায়ের কাছে কেউ আছে বুঝতে পেরে নিচের দিকে তাকালো। দেখলো রুবি ওর পায়ের কাছে বসে আছে। তাই রুবির দিকে তাকিয়ে বোকা বোকা গলায় প্রশ্ন করলো, কি হয়েছে? স্যার, আপনার পা কেটে গেছে, রক্ত বের হচ্ছে। আবিরের মুখ থেকে তখনও অবাকের রেশ কাটেনি। ও যেন এই দুনিয়ায় নেই। আবারও বোকা বোকা গলায় প্রশ্ন করলো, কেটে গেছে, কিন্তু কি করে কাটলো? রুবি আবিরের এমন বোকা বোকা ভাব দেখে নিজেই অবাক হয়ে গেল। হঠাৎ করে কি হলো কিছু বুঝতে পারছে না। মায়া আবিরের পা কেটে গেছে শুনে ও নিজেও এসে আবিরের পাশে দাঁড়ালো পায়ের অবস্থা দেখার জন্য, কিন্তু আবির ওর পাশে কেউ দাঁড়িয়েছে বুঝতে পেরে পাশে তাকালো আর সাথে সাথে আবারও চমকে উঠল। ভূত না? ভাবিমণি? আবিরের চিৎকারে মায়া আবারও ভয়ে দুপা পিছিয়ে গেল। রুবিও অবাক হয়ে মায়াকে দেখে আবিরকে এমন করতে দেখে। আবিরের ভাবিমণি ডাকটা ওর মাথায় ঢুকলো না, কিন্তু এত সব কিছুর মধ্যেও আর এটা নিয়ে মাথা ঘামালো না। আরমান প্রথম থেকেই আবিরের কাজকর্ম দেখছিল। এমনিতেও ও রেগে আছে। আবিরের এই অতিরিক্ত অবাক হওয়া দেখে আরও রেগে বোম হয়ে গেল। টেবিলে চাপড় দিয়ে চিৎকার করে উঠল, এনাফ ইজ এনাফ, বন্ধ কর তোর সব ড্রামা। আবির, রুবি, আমি রুমে গেলাম, তুমি আমার জন্য স্যুপ বানিয়ে আনো। এই বলে আরমান চলে গেল উপরে, আর রুবি আগে ছুটে গেল নিজের রুমে। আবির তখনও অবাক। ও কি বলবে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। মায়াকে এই বাড়িতে দেখে ওর কি বলা উচিত ও বুঝতে পারছে না। তখনই রুবি আবারও ছুটে এলো ওদের কাছে। তারপর মায়ের হাতে থাকা একটা ফার্স্ট এইড বক্স ধরিয়ে দিয়ে বলল, প্লিজ মায়া, তুমি ওনার পাটে একটু ড্রেসিং করিয়ে দাও। আমি স্যারের জন্য স্যুপ বানিয়ে আনি, না হলে স্যার ভীষণ রেগে যাবে। ঠিক আছে আপু। তারপর আবিরের দিকে তাকিয়ে বলল, আসুন ভাইয়া, বসুন, আমি ড্রেসিং করিয়ে দিচ্ছি। পা থেকে অনেক রক্ত ঝরছে। আবির নিজেকে সামলে খুঁড়িয়ে খুঁড়িয়ে সোফায় গিয়ে বসলো। মায়াও গেল আবিরের পিছনে। তারপর আবিরের পায়ের কাছে বসে ড্রেসিং করতে শুরু করলো। আবির সিরিয়াস ভঙ্গিতে মায়ের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করছো ভাবিমণি? মায়া ভাবলেশীনভাবে বলল, এই ডাকটা আর আমার সাথে যাই না ভাইয়া, তাই আমার নাম ধরে ডাকলেই ভালো হবে। এটা আমার প্রশ্নের উত্তর নয়। আচ্ছা ঠিক আছে, নাম ধরেই ডাকবো, তোমার বড় ভাই হিসেবে। আগে বলো তুমি এখানে কি করছো? আমি কিছুই বুঝতে পারছি না। বাড়ির সার্ভেন্টের কাজের জন্য এসেছি এখানে। আমার একটা কাজের দরকার ছিল, আপনার স্যার আমায় কাজ দিয়েছে, তাই এখানে আসা। আবির অবাক হয়ে বলল, হোয়াট? তোমার কাজের দরকার ঠিক আছে, কিন্তু এই বাড়ির সার্ভেন্টের কাজ করার কি দরকার? তুমি তো অনেক দূর পড়াশোনা করেছো, আর তুমি না একটা কোম্পানিতে জব করতে? হ্যাঁ ভাইয়া,
জব করতাম কিন্তু এখন করি না। আর আপনার স্যার অনেক মোটা টাকা মাইনে দেবে, তাই এই কাজ করা। না মায়া, তুমি আমায় পুরো কথা বলছো না। কিছু তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে, যেটা তুমি আমার থেকে লুকিয়ে যাচ্ছ। তোমার মতো মেয়ে তার এক্স হাজবেন্ডের কাছে আসবে কাজ করতে, এটা আমার বিশ্বাস হয় না। আবির মায়া একে অপরকে আগে থেকেই চিনে, কারণ ওদের বিয়ে পর এ বাড়ি থেকে আরমানের দাদা আর আবির যেত মায়াদের বাড়ি মায়ের খোঁজ নিতে। তারপর আরমানের দাদা মারা গেলে আবির একাই যেত মায়ের খোঁজ নিতে বলে ভুল হবে, মায়ের ভরণ পোষণে টাকা দিতে যেত। মায়া জানতো ওই টাকা আরমান পাঠায়, তাই ও হাত পেতে নিয়েও নিত, কারণ ও যে আরমানকে একেবারে মন থেকে স্বামী বলে মেনে নিয়েছিল। মায়া টাকা নিত ঠিকই, কিন্তু সেই টাকা কোনোদিনও খরচ করেনি, পুরো টাকাটা জমিয়ে রেখেছিল। ডিভোর্সের কাগজ পাঠানোর সময় তার সাথেও কিছু টাকাও পাঠিয়েছিল আরমান, কিন্তু সেই টাকার সাথে আগের টাকাটা দেওয়াগুলো ফেরত পাঠিয়েছিল মায়া। শেষবার ডিভোর্সের কাগজ নিয়ে আবিরে গিয়েছিল মায়াদের বাড়ি। এরই মধ্যে রুবি আরমানকে স্যুপ দিয়ে এসে জানায় আরমান মায়ের থাকার ব্যবস্থা করতে বলেছে। আর যেহেতু মায়ের কোনো জামা কাপড় সাথে নিয়ে আসেনি, তাই রুবির জামা দিয়ে এখন কাজ চালাতে হবে বলেছে। কাল ওর জামা কাপড়ের ব্যবস্থা করে দেবে। মায়া এগুলো শুনে অবাক হয়ে যায়। এখন ওকে এই বাড়িতেও থাকতে হবে, কিন্তু ও এই বাড়িতে কিভাবে থাকবে? না, ও এই বাড়িতে কিছুতেই থাকতে পারবে না। মায়া আবিরকে উদ্দেশ্য করে বলল,